এই পাগল, দেখতে পাচ্ছ না বড় শেয়াররা আসছেন? ওদিকে গিয়ে নালার পাশে বসে পড়। চলে যা। তোমরা জানো এটা কে? যাকে তোমরা পাগল বলছো, পাথর মারছো, জানো সে কে? এটি এক অজ্ঞাত নায়কের গল্প, যাকে দুনিয়া পাগল ভেবে পাথর মেরেছে। কিন্তু তার বুকে ঝোলানো মেডেল আর শরীরে থাকা ক্ষতগুলো এই দেশের নিরাপত্তার সাক্ষ্য দিচ্ছিল। একবার ভাবুন তো, যে ত্রিরঙ্গা পতাকাকে আমরা বছরে দুবার উড়িয়ে তারপর ভুলে যাই, সেই পতাকার রক্ষার জন্য একজন মানুষ নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আজকের এই ঘটনা মানবতা ও দেশপ্রেমের এমন এক উদাহরণ, যা শুনে আপনার বুক গর্বে ভরে উঠবে। চলুন শুরু করা যাক। দুপুর ঠিক 2টো বাজে। উত্তর ভারতের একটি ছোট শহরের প্রধান মোড়, ঘণ্টাঘর চোখ, পুরোপুরি রোদের তাপে জ্বলছিল। মে মাসের প্রচণ্ড গরম, গরম বাতাস বইছে, রাস্তার ডামর যেন গলে যাওয়ার উপক্রম। এই ভিড়ভাট্টা মোড়ের এক কোণে আবর্জনার স্তূপের পাশে এক অদ্ভুত মানুষ বসেছিল। তার চুল জট বেঁধে গেছে, ময়লায় ভরা, দাড়ি এত বড় হয়ে গেছে যে মনে হয় বহু মাস ধরে তাতে চিরুনি পড়েনি। শরীরে কাপড় বলতে কিছু ছেঁড়া টুকরো ঝুলছিল, যেগুলো হয়তো সে কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়েছে। লোকটা নিজের মনে কি যেন বিড়বিড় করছিল। যাতায়াত করা মানুষরা তাকে অবহেলার চোখে দেখছিল। কেউ তাকে পাগল বলছিল, কেউ নোংরা ভিখারি। চৌরাস্তায় একটি ফলের দোকান ছিল। তার মালিকের নাম ছিল রহিম আলী, খুবই রাগী স্বভাবের মানুষ। সেই পাগল লোকটি দোকানের পাশে পড়ে থাকা একটি পচা কলা তুলতে গেল। ক্ষুধা মানুষকে পশুর মতো করে দেয়, আর সে তো মানসিকভাবেও অসুস্থ ছিল। যেই সে হাত বাড়াল, দোকানদার চিৎকার করে উঠল, এই পাগল, এখান থেকে সরে যা, আমার ক্রেতাদের নষ্ট করছিস, চলে যা, না হলে লাঠি দিয়ে মারব। লোকটি ভয় পেল না। সে এক অদ্ভুত হাসি দিয়ে দোকানদারের দিকে তাকালো এবং হঠাৎ সোজা হয়ে সাবধান ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। সে কপালে হাত রেখে তাকে স্যালুট করল এবং জোরে বলল, জয় হিন্দ স্যার, শত্রু সীমান্তে আছে, আমরা পিছু হটব না। দোকানদার আর আশেপাশে দাঁড়ানো কয়েকজন ছেলে জোরে হেসে উঠল। একজন বলল, এটা তো পাগল সৈনিক, প্রতিদিনই এই নাটক করে, সারা দিন নিজেকে সীমান্তে মনে করে। আরেকজন মজা করতে রাস্তা থেকে একটা পাথর তুলে সেই পাগল লোকটার দিকে ছুঁড়ে মারল। পাথরটি সোজা গিয়ে তার কপালে লাগল। সঙ্গে সঙ্গে রক্তের একটি সরু ধারা বের হয়ে এলো। কিন্তু সেই পাগল লোকটি না ব্যথার দিকে তাকালো, না রক্তের দিকে। সে তার স্যালুট ভাঙল না। সে ঠিক সেভাবেই দাঁড়িয়ে রইল, যেন কোনো সৈনিক তার কমান্ডারের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে এক অদ্ভুত ঝলক ছিল। সেটা পাগলামি নাকি এক ধরনের উন্মাদ দেশপ্রেম, কেউ বুঝতে পারছিল না। এরপর সে সেখান থেকে সরে গিয়ে চৌরাস্তার মাঝখানে থাকা একটি খুঁটির কাছে গেল। সেই খুঁটিতে 15 অগাস্টের সময় কেউ একটি ছোট প্লাস্টিকের ত্রিরঙ্গা লাগিয়েছিল, যা এখন ছিঁড়ে নিচে পড়ে যাওয়ার উপক্রম। পাগল লোকটি দৌড়ে সেখানে গেল এবং পড়ে যাওয়া সেই পতাকাটিকে তার নোংরা হাত দিয়ে এমনভাবে ধরে ফেলল, যেন কোনো মা তার পড়ে যাওয়া শিশুকে বাঁচায়। সে তার ছেঁড়া শার্ট দিয়ে সেই ময়লা পতাকাটি মুছে দিল, তাকে চুম্বন করল এবং নিজের পকেটে রেখে দিল। লোকজন সব দেখছিল এবং হাসছিল। দেখো, নাটক, এখন এই পাগলটা পতাকা নিয়ে নাচবে। ঠিক তখনই দূর থেকে সাইরেনের শব্দ শোনা গেল। এটা পুলিশের সাইরেন ছিল না, বরং সেনাবাহিনীর গাড়ির ভারী সাইরেন। শহরের মানুষ জানত যে আজ নতুন এক আর্মি জেনারেল শহরের আর্মি ক্যান্টনমেন্ট পরিদর্শনে আসছেন। পুলিশ দ্রুত চৌরাস্তায় ট্রাফিক বন্ধ করে দিল। একজন হাবিলদার সিটি বাজিয়ে চিৎকার করছিল, সবাই পিছিয়ে যান, রাস্তা খালি করুন, আর্মির কনভয় আসছে, কেউ মাঝখানে আসবেন না। ইন্সপেক্টর রাকিব খান তার জিপ থেকে নেমে লাঠি নাড়াতে নাড়াতে সেই পাগল লোকটার দিকে এগিয়ে গেলেন। লোকটা তখনও রাস্তার পাশে দাঁড়িয়ে প্লাস্টিকের পতাকাটা সোজা করার চেষ্টা করছিল। ইন্সপেক্টর ধমক দিয়ে বললেন, এই পাগল, দেখতে পাচ্ছ না বড় স্যাররা আসছেন, ওদিকে গিয়ে নালার পাশে বসে পড়, তোর গন্ধে স্যারদের মেজাজ খারাপ হয়ে যাবে, চলে যা। ইন্সপেক্টর তাকে ধাক্কা দিল। লোকটা টলে গেল, কিন্তু সে ইন্সপেক্টরকেও পাল্টা স্যালিউট করে বলল, স্যার, মিশন সম্পূর্ণ হয়েছে, স্যান্ড ডিউটির জন্য রিপোর্ট করছি স্যার। ইন্সপেক্টর বিরক্ত হয়ে কপালে হাত মারলেন। তিনি 2 জন কনস্টেবলকে ইশারা করলেন তাকে ধরে পেছনে সরিয়ে দিতে। কনস্টেবলরা সেই পাগল মানুষটিকে বাহু ধরে টেনে ভিড়ের পেছনে নিয়ে গেল।
ঠিক তখন সামনে থেকে সেনাবাহিনীর কনভয় দেখা গেল। সবার আগে ছিল মিলিটারি পুলিশের বুলেট মোটরসাইকেল, তার পেছনে কয়েকটি জিপসি, আর মাঝখানে ছিল একটি কালো রঙের চকচকে টাটা সাফারি গাড়ি, যার উপর 3টি তারা লাগানো ছিল। এটি ছিল লেফটেন্যান্ট জেনারেল অরিন্দম সিংহের গাড়ি। অরিন্দম সিং ভারতীয় সেনাবাহিনীর খুবই কঠোর ও সম্মানিত একজন কর্মকর্তা ছিলেন। তার নাম শুনলেই শত্রুরা কেঁপে উঠত। তার পেছনে সেনাবাহিনী ট্রাকের দীর্ঘ লাইন ছিল। ধীরে ধীরে কনভয়টি চৌরাস্তাটি পার হচ্ছিল। জেনারেল অরিন্দম সিং গাড়ির পেছনের সিটে বসে বাইরে তাকিয়েছিলেন। তার নজর ছিল চারপাশের ভিড়ের দিকে। ঠিক তখন তার গাড়ি সেই জায়গা দিয়ে যাচ্ছিল যেখানে ভিড়ের পেছনে সেই পাগল লোকটি দাঁড়িয়েছিল। কনস্টেবলরা তাকে ধরে রেখেছিল। কিন্তু যেই সে সেনাবাহিনীর গাড়ি আর তার উপর লাগানো তিরঙ্গা পতাকা দেখল, যেন তার ভেতরে বিদ্যুৎ দৌড়ে গেল। সে কনস্টেবলদের হাত ঝটকা মেরে ছাড়িয়ে দিল। সে জোরে চিৎকার করল, অ্যাটেনশন! তার কণ্ঠ এত কঠোর ও শক্তিশালী ছিল যে আশেপাশের লোকজন ভয়ে চমকে উঠল। সে ভিড় চিড়ে সামনে চলে এলো এবং রাস্তার ধারে একদম সোজা হয়ে দাঁড়াল। সে নিজের থুতনি ইঞ্চু করল, বুক সোজা করল এবং ডান হাত কপালে রেখে এমন নিখুঁত স্যালিউট করল যা দেখে যে কোনো সৈনিকের হৃদয় কেঁপে উঠতে পারে। তার কাপড় ছেঁড়া ছিল, শরীর নোংরা, কপাল থেকে রক্ত বেরোচ্ছিল, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি এত নিখুঁত ছিল যেন সে কোনো প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে। জেনারেল অরিন্দম সিংয়ের নজর সেই পাগল লোকটির উপর পড়ল। গাড়ি তখন সামনে চলে গিয়েছিল, কিন্তু জেনারেল এমন কিছু দেখলেন যা তাকে অস্থির করে তুলল। তিনি লোকটার দাঁড়ানোর ভঙ্গি দেখলেন, তার হাতে থাকা সেই পুরনো ক্ষত দেখলেন, আর সবচেয়ে বড় কথা, তার চোখে সেই আগুন দেখলেন, যে আগুন তিনি 15 বছর আগে আরেকজন সৈনিকের চোখে দেখেছিলেন। জেনারেল অরিন্দম সিং সঙ্গে সঙ্গে ড্রাইভারকে আদেশ দিলেন, গাড়ি থামাও, স্টপ দ্য কার। ড্রাইভার হঠাৎ ব্রেক চাপল। টায়ারের চিৎকারের সাথে পুরো কনভয় থেমে গেল। পেছনে ট্রাক আর জিপগুলোও থেমে গেল। পুলিশেরা ঘাবড়ে গেল। ইন্সপেক্টর রাকিব খান দৌড়ে এলেন, মনে করলেন হয়তো নিরাপত্তায় কোনো ভুল হয়েছে। জেনারেল অরিন্দম সিংহ দরজা খুলে গাড়ি থেকে নামলেন। তার বুটের শব্দ রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছিল। তার ইউনিফর্মে লাগানো মেডেলগুলো রোদের আলোয় ঝলমল করছিল। তিনি তার কালো চশমা খুলে পেছনের দিকে তাকালেন। সেখানে সেই পাগল মানুষটি এখনও স্যালিউটের ভঙ্গিতে দাঁড়িয়েছিল। তার হাত এখনও নিচে নামেনি। জেনারেল অরিন্দম সিংহ ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগলেন। পুরো চৌরাস্তার নিঃশ্বাস বন্ধ করে দৃশ্যটা দেখছিল। দোকানদার রহিম আলী আর পাথর ছোড়া ছেলেগুলো ভয়ে কাঁপছিল। তারা ভাবছিল জেনারেল এখন এই পাগল লোকটিকে শাস্তি দেবেন, কারণ সে রাস্তা আটকে দিয়েছে। ইন্সপেক্টর রাকিব খান সামনে এসে বললেন, স্যার, আমি দুঃখিত, এটা এখানকার পাগল, মাথা ঠিক নেই, আমি এক্ষুনি এটাকে সরিয়ে দিচ্ছি। এই সিপাহী, নিয়ে যাও তাকে। জেনারেল অরিন্দম সিংহ হাত তুলে ইশারা করে ইন্সপেক্টরকে চুপ থাকতে বললেন। তার চোখ শুধু সেই পাগল লোকটির দিকেই স্থির ছিল। জেনারেল সাহেব ধীরে ধীরে সেই নোংরা ও দুর্গন্ধযুক্ত মানুষের একেবারে সামনে গিয়ে দাঁড়ালেন। লোকটি এখনও স্যালিউট করে দাঁড়িয়েছিল। তার চোখ সামনে স্থির, একবারও পলক পড়ছে না। জেনারেল অরিন্দম সিংহ কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, মেজর মেজর রণবীর সিং? এই নামটি শোনামাত্র সেই পাগল লোকটির শরীর কেঁপে উঠল। তার হাত ধীরে ধীরে নিচে নেমে এলো। সে তার ঝাপসা চোখ দিয়ে সামনে দাঁড়ানো ইউনিফর্ম পরা মানুষটির দিকে তাকাল। মনে যেন স্মৃতির মেঘ সরতে শুরু করল। সে ধীরে ধীরে বলল, কোড নেম তুফান, মিশন লাহোর। জেনারেল অরিন্দম সিংহের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ছিলেন এদেশের আর্মি চিফ, যিনি কখনো কাঁদতেন না, কিন্তু আজ রাস্তার মাঝখানে তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরছিল। তিনি সামনে এগিয়ে এসে সেই নোংরা পাগল মানুষটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, এত জোরে যেন বহুদিনের হারানো কোনো সম্পদ ফিরে পেয়েছেন। জেনারেল সাহেবের ঝকঝকে ইউনিফর্ম সেই পাগল মানুষের ময়লা আর রক্তে ভিজে গেল, কিন্তু তাতে তার কোনো পরোয়া ছিল না। কাঁদতে কাঁদতে তিনি বললেন, রণবীর, তুমি বেঁচে আছো, আমার বন্ধু, তুমি বেঁচে আছো। আমরা তো ভেবেছিলাম তুমি শহীদ হয়ে গেছ। 15 বছর তুমি কোথায় ছিলে? চারপাশে দাঁড়ানো ভিড় নিস্তব্ধ হয়ে গেল। পুলিশেরা মূর্তির মতো দাঁড়িয়েছিল। কেউ বুঝতে পারছিল না কেন জেনারেল একজন পাগল মানুষকে স্যার এবং বীর বলে ডাকছেন। জেনারেল সাহেব ধীরে ধীরে সেই নোংরা পাগল মানুষটির মুখ 2 হাতে ধরে তাকালেন। লোকটি শিশুর মতো জেনারেলের দিকে তাকিয়েছিল। সে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, স্যার,
তারা খুব মারত, আমার নখ পর্যন্ত তুলে ফেলেছিল, কিন্তু আমি আমার নাম বলিনি, দেশের গোপন কথা বলিনি। স্যার, আমি কি পরীক্ষায় পাশ করেছি স্যার? এই কথা শুনে সেখানে দাঁড়ানো প্রতিটি মানুষের বুক কেঁপে উঠল। জেনারেল অরিন্দম সিংহ ঘুরে ভিড় আর পুলিশদের দিকে তাকালেন। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। তিনি গর্জে উঠলেন, এ হলেন ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের মেজর রণবীর সিং হাওর, যিনি কার্গিল যুদ্ধে সবচেয়ে বড় বীরদের একজন, যিনি একাই শত্রুর বাংকারে ঢুকে তাদের 10 জন সৈনিককে হত্যা করেছিলেন। তারপর তিনি একটি গোপন মিশনে পাকিস্তানে গিয়েছিলেন। আমরা খবর পেয়েছিলাম যে তাকে ধরে হত্যা করা হয়েছে, কিন্তু তিনি সেখানে কারাগারে 15 বছর ধরে নির্যাতিত হয়েছেন। ভাবতে পারো তোমরা, 15 বছর! শত্রুরা তার শরীরের প্রতিটি ইঞ্চি ভেঙে দিয়েছে, তাকে পাগল বানিয়ে দিয়েছে। আর যখন সে কোনোভাবে নিজের দেশে ফিরে এসেছে, তখন আমার নিজের দেশের মানুষই আমার এই বীরকে ভিক্ষারি বানিয়ে দিয়েছে। জেনারেলের কণ্ঠ ভারী হয়ে গিয়েছিল। তিনি বললেন, লজ্জা হয় আমার, যে স্বাধীনতার বাতাসে তোমরা শ্বাস নিচ্ছ, সেটাই পাগল মানুষের ভিক্ষা। সে তার যৌবন, তার পরিবার, তার মানসিকতা সব কিছু তোমাদের জন্য হারিয়েছে। আর তোমরা তাকে কি দিয়েছ? পাথর আর গালি। দোকানদার রহিম আলী লজ্জায় মাথা নিচু করে ফেলল। যে ছেলেগুলো পাথর মেরেছিল তারা ভিড়ের মধ্যে লুকিয়ে পড়ল। ইন্সপেক্টর রাকিব খানের চোখেও পানি চলে এলো। মেজর রণবীর, যাকে এতক্ষণ সবাই পাগল ভাবছিল, তিনি নিজের পকেট থেকে সেই ময়লা প্লাস্টিকের তিরঙ্গা বের করলেন। কাঁপা হাতে তিনি সেটি জেনারেলের হাতে দিলেন এবং বললেন, স্যার, পতাকা পড়ে যাওয়া উচিত না। আমরা কি দেশটাকে বাঁচাতে পেরেছি স্যার? জেনারেল অরিন্দম সিং সেই পতাকাটি হাতে নিয়ে কপালে ছুঁয়ে দেখলেন। তিনি সঙ্গে সঙ্গে পাশে থাকা মেডিকেল অফিসারকে ডাকলেন, ডাক্তার, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আনো, মেজরকে মিলিটারি হাসপাতালে নিয়ে যেতে হবে, ভিআইপি ট্রিটমেন্ট হবে, কোনো ধরনের অবহেলা যেন না হয়। তারপর জেনারেল নিজে মেজর রণবীর সিংহের ছেঁড়া কাপড় ঠিক করে দিলেন। নিজের পকেট থেকে চিরুনি বের করে তার এলোমেলো চুলগুলো ঠিক করলেন। এরপর সবার সামনে সেই পাগল মানুষটিকে স্যালিউট করলেন। এই স্যালিউট কোনো জেনারেলের একজন মেজরকে করা স্যালিউট ছিল না, এটি ছিল এক ভাইয়ের আরেক ভাইকে করা স্যালিউট, একজন মানুষের এক দেবতার প্রতি শ্রদ্ধা। মুহূর্তের মধ্যেই সেখানে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের ভিড় হাততালি দিতে শুরু করল। চারদিকে জয় ভারত মাতার জয় স্লোগান ধ্বনিত হতে লাগল। জেনারেল অরিন্দম সিং মেজর রণবীর সিংহের হাত ধরে তাকে নিজের সাফারি গাড়িতে বসালেন, সেই আসনে যেখানে সাধারণত জেনারেল নিজে বসেন। যখন কনভয় সেখান থেকে বেরিয়ে গেল, মেজর রণবীর গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। তার মুখে এক ধরনের শান্তি ছিল, কারণ তিনি অবশেষে নিজের ঘর আর নিজের পরিচয় ফিরে পেয়েছিলেন। পরে জানা গেল, পাকিস্তান তাকে পাগল ভেবে সীমান্তে ফেলে রেখে গিয়েছিল, কারণ তার স্মৃতিশক্তি প্রায় হারিয়ে গিয়েছিল। তিনি ঘুরতে ঘুরতে এই শহর পর্যন্ত এসে পৌঁছেছিলেন। মিলিটারি হাসপাতালে চিকিৎসার পর ধীরে ধীরে তার মনে পড়ে যায় যে তিনি একজন সৈনিক। আজ তিনি নিজের ঘরে আছেন, যেখানে সেনাবাহিনী তাকে পূর্ণ সম্মান ও বেতন দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, কোনো বীরকে চিনতে আমাদের কি সবসময় কোনো জেনারেলের আসার অপেক্ষা করতে হবে? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর আমরা না জেনেই তাদের পাগল বলে দিই। সেদিন দোকানদার রহিম আলী আর সেই শহরের মানুষরা শপথ করেছিল যে তারা আর কখনো কোনো অসহায় মানুষকে নিয়ে হাসাহাসি করবে না, কারণ ছেঁড়া কাপড়ের নিচেও একজন সম্রাট লুকিয়ে থাকতে পারে। মেজর রণবীর প্রমাণ করে দিয়েছেন, একজন সৈনিকের শরীর ভেঙে যেতে পারে, কিন্তু তার বিবেক আর দেশপ্রেম কখনো মরে না। এই গল্প আমাদের শেখায়, যে স্বাধীনতা আমরা উদযাপন করি তার মূল্য কেউ না কেউ নিজের জীবন দিয়ে পরিশোধ করেছে। যদি কখনো রাস্তায় এমন কাউকে দেখেন যে তিরঙ্গা পতাকাকে সম্মান করছে, তাকে নিয়ে হাসাহাসি করবেন না। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই এটি শেয়ার করুন, যাতে পৃথিবী ভারতীয় বীর সন্তানদের সম্পর্কে জানতে পারে। এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাওয়ার আগে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে আপনার উপস্থিতি জানাতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ নিজের যত্ন নিন এবং দেশের প্রতি ভালোবাসা বজায় রাখুন।